গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনেহা নয়াদে। পর্ব 18। আমি চুমু খেতে বললাম আর তুই খেয়ে বসলি। যখন তুই ভালো করেই জানিস তোর সামান্য একটু স্পর্শেও আমি নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলি, তবুও কেন চুমু খেতে গেলি স্টুপিড? এমনিতে তো আমার একটা কথাও শুনিস না, অথচ এখন তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম স্টুপিড? বলেই সে অরার গালটা ছেড়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওদিকে তার কপালের এক কোণ ফেটে রক্ত ঝরতে শুরু করেছে, অথচ তার সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। অন্যদিকে ঋত্বিকের বাহুবন্ধে আবদ্ধ হয়ে অরা আরও ভেঙে পড়ে যেমন কেঁদে উঠল, তেমনি উন্মাদ লোকটার এমন বিধ্বংসী রূপ, রুক্ষ কণ্ঠস্বর আর একের পর এক ধমক দেখে সে বেশ মারাত্মকভাবে ভয়ও পেয়ে গেল। অরা নিজেও কাঁপতে লাগল অনবরত। কিন্তু ঋত্বিকের গা থেকে অনবরত রক্ত ঝরতে দেখেই তার ভয়টা যেন আরও বেড়ে গিয়েছে। তার চোখ ফেটে জল চলে এলো। সে আমতা করে কাদো কাদো গলায় বলল, আমার কি দোষ? আপনিই তো তখন বললেন প্রুভ করতে। আপনিই তো বললেন চুমু খেতে। ঋত্বিক অরার কথা শুনে নিজের কপালে হাত দিল। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মেয়েটার এই নিষ্পাপ আর ভয় পাওয়া মুখটা দেখে তার ভেতরের রাগটা এক নিমেষেই জল হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রক্তাক্ত হাতটা দিয়েই অরার গালের একপাশ আলতো করে ছুঁয়ে দিল। তার কণ্ঠস্বর এবার একটু নরম কিন্তু সমান প্রখর ও সোনাল। আমি তোকে প্রুভ করতে বলেছি বেইবি, তার মানে এই নয় যে তুই মাঝরাস্তায় বাইকের উপর দাঁড়িয়ে আমাকে এভাবে অ্যাটাক করবি। তুমি জানিসও না তোকে একটুও চোট পেতে দেখলে আমার ভেতরে কী অবস্থা হয়। আমার পুরো দুনিয়া ওলটপাল্ট হয়ে যায় প্রেম ঘ। অরা ঋত্বিকের রক্তাক্ত হাতের তালুটা নিজের দুই হাতের মুঠোয় তুলে নিল। তার চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। সে ফুপিয়ে উঠে বলল, আপনার হাত দিয়ে এত রক্ত পড়ছে ঋত্বিক? মাথায়ও লেগেছে? আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি সত্যি বুঝতে পারিনি এমন কিছু হবে। আই অ্যাম সো সরি গ। ঋত্বিক ক্লান্ত ভঙ্গিতে সামান্য মলিন হাসল। সে অরার চোখের জলটুকু নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিয়ে বলল, আমার কোনো কষ্ট হচ্ছে না প্রেম। যতক্ষণ তুই আমার সামনে এভাবে সেফ আছিস, আমার এই শরীরে কোনো পেইনই ছুতে পারবে না। তুই জাস্ট আমার পাশে থাক, দ্যাটস অল আই নিড গো। ঝড়ো হাওয়াটা তখনও তাদের চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে, আর সেই নির্জন হাইওয়ের বুকে রক্তাক্ত ঋত্বিক তার জীবনের একমাত্র প্রেমকে নিজের বুকের সাথে আবার শক্ত করে জড়িয়ে ধরে কপালে আলতো করে একটা চুমু খেল। চারপাশের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠেছে। কোনোমতে একটা ক্যাব ম্যানেজ করে ক্যাসেল অবধি পৌঁছালেও ঋত্বিকের পুরো শরীর এখন যন্ত্রণায় অবশ। দুমড়েমুচড়ে যাওয়া প্রিয় বাইকটা হাইওয়ের একপাশে লক করে রেখে আসতে হয়েছে। ক্যাসেলের লিভিং রুমে পা রাখতেই ওরা এক মুহূর্ত সময় নষ্ট করল না। তার নিজের শরীরে কোথাও কোনো চোট লাগেনি, কারণ ঋত্বিক নিজের শরীরকে বর্ম বানিয়ে তাকে আগলে রেখেছিল। কিন্তু ঋত্বিকের ছিলে যাওয়া কনুই, হাতের তালু আর কপাল থেকে তখনও চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। ওরা দ্রুত ফার্স্ট এইড বক্সটা নিয়ে ছুটে এল। ঋত্বিক সোফায় হেলান দিয়ে চোখ দুটো বুজেছিল, তার শ্বাসপ্রশ্বাস তখনও বেশ ভারী। ওরা কাঁপছি হাতে অ্যান্টিসেপটিক আর তুলো নিয়ে ঋত্বিকের ক্ষতের কাছে যেতেই ঋত্বিক আচমকা চোখ মেল। তার সেই নীলবাদামি চোখের মণি দুটোতে এখনও সেই চেনা ডোমিনেটিং আর পসেসিভ চাহনি। সে এক ঝটকায় অরার হাত থেকে তুলো আর অ্যান্টিসেপটিক কেড়ে নিয়ে একপাশে রেখে দিল। তার রুক্ষ শান্ত কণ্ঠস্বরে আদেশ জারি করল, সিট ডাউন প্রেম। আগে আমি তোর বডি চেক করব। কোথাও স্ক্র্যাচ লেগেছে কিনা, আই নিড টু সি দ্যাট ফার্স্ট উ। ওরা বিচলিত হয়ে বলল, কিন্তু ঋত্বিক, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। আগে আপনার উ। জাস্ট শাট আপ অ্যান্ড সিট। ঋত্বিক ধমকের সুরে বলল। তার এই ডমিনেটিং টোনের সামনে ওরা বরাবরই অসহায়। সে চুপচাপ ঋত্বিকের সামনে হাঁটু গেড়ে বসল। ঋত্বিক অত্যন্ত নিখুঁতভাবে ওরার ফর্সা হাত, পা, ঘাড় এবং কপাল পরীক্ষা করল। যখন সে নিশ্চিত হল যে মেয়েটার শরীরে সামান্যতম আঁচড়ও লাগেনি, তখন তার চোয়ালের শক্ত পেশিগুলো কিছুটা শিথিল হল। সে নিজে থেকেই কটন প্যাডে লোশন লাগিয়ে যত্নে সহকারে ওরার গালে চড়ের কারণে সামান্য লাল হয়ে থাকা অংশটায় আলতো করে ছুঁয়ে দিল। এরপর ওরা আর ঋত্বিকের কোনো বাধা শুনল না। সে ফার্স্ট এইড বক্সটা নিজের জিম্মায় নিয়ে ঋত্বিকের ক্ষতগুলো পরিষ্কার করতে শুরু করল। অ্যালকোহলের সংস্পর্শে আসতেই ঋত্বিকের পুরো শরীরটা একবার শক্ত হয়ে উঠল, কিন্তু সে মুখে কোনো শব্দ করল না। ঋত্বিকের ছিলে যাওয়া মাংস আর জমাট বাঁধা রক্ত দেখে ওরার বুকটা হু হু করে কেঁদে উঠল। তার চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়তে লাগল।
সে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে কাদো কাদো গলায় অত্যন্ত আর্দ্র স্বরে হৃত্বিকের বুকের উপর হাত রেখে জিজ্ঞেস করল, খুব বেশি ব্যথা লাগছে হিত্ত? আমি সত্যি সত্যি ভীষণ সরি। আমার ওই পাগলামির জন্য আজকে আপনার এই অবস্থা হল গু। হৃত্বিক অরার চিবুকটা নিজের এক আঙুলে উপরে তুলে ধরল। তার ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, আই টোল্ড ইউ বিফোর বেবি, যতক্ষণ তুই আমার চোখের সামনে সেফ আছিস, আমার এই শরীরে কোনো ব্যথাই ছুতে পারবে না। সো স্টপ ক্রাইং অ্যান্ড গো টু দ্য রুম। আমাদের রেস্ট নেওয়া দরকার। কিছুক্ষণ পর দুজনেই মাস্টার বেডরুমে চলে এলো রেস্ট নেওয়ার জন্য। হৃত্বিক ওয়াশরুম থেকে কোনোমতে স্পঞ্জ করে এসে একটা কমফোর্টেবল ডার্ক গ্রে ট্রাউজার আর কালো টি শার্ট পরে লিভিং রুমের সোফাটায় আধশোয়া হয়ে বসল। তার চোখ দুটো বন্ধ থাকলেও মগজ তখনও সজাগ। ওদিকে ঘরের একপাশে রাখা কার্টন আর লগেজগুলো থেকে ওরা নিজের জামাকাপড়গুলো গোছাতে ব্যস্ত ছিল। হোস্টেল আর হোটেল থেকে হৃত্বিক আজকেই তার সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে। লগেজ হাতড়াতে হাতড়াতে আচমকা ওরার চোখ আটকাল একদম নিচে রাখা একটি চমৎকার ডার্ক পার্পেল রঙের শাড়ির উপর। সে শাড়িটা দুই হাতে তুলে নিয়ে সোফার দিকে তাকাল। হৃত্বিক তখনও একমনে চোখ বুজে সোফায় রিল্যাক্স পজিশনে বসে আছে। ওরা শাড়িটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কিছুটা কৌতূহল আর দ্বিধা নিয়ে ডেকে উঠল, হৃত্বিক, একটু শুনবেন? হৃত্বিক চোখ না খুলেই খুব লোটোন্ড ভয়েসে রেসপন্স করল, হুম বল। এই পার্পেল শাড়িটা, এটা কি আপনি কিনে দিয়েছিলেন? ওরার প্রশ্নে হৃত্বিক অলসভাবে এক চোখ মেল। তারপর ভ্রু উঁচিয়ে ওরার হাতের শাড়িটার দিকে কয়েক সেকেন্ড তাকাল। তার ক্ষুরধার মগজে ওদিনের শপিংয়ের আবছা কিছু স্মৃতি ভেসে উঠল। সেদিন শপিং মলে সে নিজেই তো ওরাকে নিয়ে গিয়েছিল, সেখানে ওরার যা পছন্দ হয়েছিল আর হৃত্বিকের নিজের চোখে যা পারফেক্ট লেগেছিল, সব মিলিয়ে একগাদা ডিজাইনার জামাকাপড় কিনে নিয়েছে। বিল পে করার সময় হৃত্বিক এত নিখুঁতভাবে প্রতিটি কাপড়ের ডিজাইন খেয়াল করেনি, ফলে এই মুহূর্তে শাড়িটা ঠিক কার চয়েস ছিল তা সেভাবে মনে পড়ছে না। তবে নিজের কণ্ঠে স্বভাবসুলভ গম্ভীরতা বজায় রেখে হৃত্বিক সোফায় পিঠ ঠেকিয়ে বেশ ঝাঝালো আর গম্ভীর গলায় জবাব দিল, আমি ছাড়া আর কার সাহস আছে তোকে শাড়ি দেওয়ার? ইউ আর মাই ওয়াইফ, স্টুপিড গার্ল। হৃত্বিকের এমন হুট করে ঝাঝালো কথা শুনে ওরা মনে মনে কিছুটা দমে গেল, তার মুখটা মুহূর্তের মধ্যে চুপসে গেল। এই লোকটা ভালোবেসে কথা বললেও কেন যেন সব সময় একটা ডোমিনেটিং ভাব বজায় রাখে। ওরা শাড়িটার মসৃণ কাপড়ে হাত বোলাতে বোলাতে কিছুক্ষণ চুপ করে রইল। কিন্তু শাড়িটা পরার তীব্র ইচ্ছাটা সে কিছুতেই দমন করতে পারছিল না। সে আবার কিছুটা আমতা আমতা করে নিচু স্বরে জিজ্ঞেস করল, আমি আমি তাহলে এখন এই শাড়িটা পরি? আপনার আপত্তি নেই তো? হৃত্বিক এবার বেশ অবাক হল। সে দুই চোখ পুরোপুরি মেলে ওরার দিকে তাকাল। ঘরের ঝাড়বাতির আবছা আলোয় শাড়ি হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে অন্যরকম মায়াবী লাগছিল। হৃত্বিক কিছুটা ভ্রুকুটি করে অবাক হয়ে বলল, এত রাতে শাড়ি পরবি? আর ইউ সিরিয়াস, প্রেম? তোর তো রেস্ট নেওয়া উচিত, শরীরের এই কন্ডিশনে এখন শাড়ি সামলাতে পারবি তো? ওরা ঠোঁট উল্টে বলল, কেন পারব না? শাড়ি সামলানো এমন কি কঠিন কাজ? আর তাছাড়া আমার এখন এটা পরতে খুব ইচ্ছে করছে গি। হৃত্বিক ওরার এই জেদি আর আদুরে রূপটা দেখে মনে মনে বেশ উপভোগ করল। সে সোফায় আরেকটু আরাম করে বসে একগাল ক্রূর মুগ্ধতায় হাসি ফুটিয়ে বলল, ওকে ফাইন, গো অ্যাহেড। বাট বেবি, শাড়ি পরার পর যদি ওটা খোলার জন্য আমার হেল্প লাগে, আই ওন্ট মাইন্ড। হৃত্বিকের এমন দ্ব্যর্থবোধক আর কড়া ইঙ্গিতপূর্ণ কথা শুনে ওরার পুরো মুখকান লজ্জায় লাল হয়ে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না, শাড়ি আর ব্লাউজটা শক্ত করে চেপে ধরে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে প্রায় ছুটে চলে গেল। পেছন থেকে হৃত্বিক সানাল তার স্ত্রীর এই কাণ্ড দেখে এক গভীর, তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল। ওয়াশরুমের ভারী দরজাটা খুলে ওরা যখন রুমে পা রাখল, তখন তার অবস্থা দেখার মতো। পরনের সেই গা বেগুনি রঙের জর্জেট শিফন শাড়িটা সে কোনোমতে শরীরের সাথে জড়ালেও পুরো ড্রেস আপের দফারফা হয়ে গেছে। শাড়ির আঁচলটা কোনোমতে কাঁধে পেঁচানো থাকলেও নিচের কুচিগুলো একটাও ঠিক জায়গায় নেই। বরং প্রতিটা কুচি এত আলগা হয়ে গেছে যে হাঁটার সাথে সাথে সেগুলো খুলে নিচে পড়ে যাওয়ার উপক্রম। ওরা এক প্রকার নিরুপায় হয়ে দুই হাতে শাড়ির নিচের অংশটা একদম লুঙ্গি চেপে ধরার মতো করে আঁকড়ে ধরে কুঁজো হয়ে ধীর পায়ে এগিয়ে আসছে। তার ফর্সা মুখে তখন লজ্জার চেয়েও অসহায়ত্বের ছাপ স্পষ্ট। সোফায় আধশোয়া হয়ে থাকা হৃত্বিক অলসভাবে চোখ মেলতেই সামনের দৃশ্য দেখে তার চোখের মণি দুটো মুহূর্তের মধ্যে জমে গেল। তারপরই তার ঠোঁটের কোণে এক জান্তব বাঁকা হাসি ফুটে উঠল।
ওরা আর এক কদমও এগোতে না পেরে সোফার ঠিক সামনে দাঁড়িয়ে কাদো কাদো মুখে অত্যন্ত অসহায়ত্বের সাথে বলে উঠল, হিত্ত, দেখুন এটা কি হয়ে গেল। আমি তো একদমই হাঁটতে পারছি না। প্লিজ কিছু একটা করুন, না হলে এখনই সব খুলে পড়ে যাবে। ইত্তিক সোফায় সোজা হয়ে নড়চড়ে বসল। তার নীলবাদামি চোখ দুটো তখন অরার উন্মুক্ত ফর্সা কোমর আর শাড়ির সেই লাজেগোবরে অবস্থার উপর নিখুঁতভাবে নিবদ্ধ। সে একটা গভীর নিঃশ্বাস ফেলে সোফা থেকে নিচে নেমে অরাকে নিজের দিকে আসার ইশারা করল। তার তাজা ক্ষতযুক্ত ব্যান্ডেজ বাঁধা হাতের পরোয়া না করে সে আলতো করে অরার 2 হাত শাড়ির উপর থেকে সরিয়ে দিল। ইত্তিক নিচু হয়ে অরার সেই ফর্সা, মসৃণ উদরে নিজের শক্ত দুহাত ছোঁয়াতেই অরা এক তীব্র বৈদ্যুতিক শিহরণে চোখ দুটো বন্ধ করে ফেল। এবং তখনই আবার নিজেকে সামলে নিল। ইত্তিক তার ভেতরের অবস্থা টের পেলে নিশ্চিত আবার পাগলামি করে বসবে। ইত্তিক নিজের লম্বা আঙুলগুলো দিয়ে শাড়ির কাপড়টা গুছিয়ে কুচি করার চেষ্টা করল ঠিকই, কিন্তু পুরুষালী ক্ষতযুক্ত কাঁচা হাত দিয়ে এই জটিল কাজ করা তার পক্ষেও অসম্ভব ছিল। সে যতবারই কুচিগুলো পেটের নিচে গোজার চেষ্টা করছিল, শিফন শাড়ি পিছলে ততবারই বারবার ওটা খুলে পড়তে নিচ্ছিল। পরপর 3 বার ব্যর্থ হওয়ার পর ঋত্বিক হঠাৎ করেই থেমে গেল। সে শাড়ির কুচির উপর থেকে নিজের নজর সরিয়ে মুখ তুলে সোজা তাকাল অরার মুখের দিকে। তার নীলবাদামি চোখে তখন এক অদ্ভুত অন্ধকার আর কামনার ছায়া। সে এক দৃষ্টে অরার কাঁপতে থাকা ঠোঁটজোড়ার দিকে তাকিয়ে ডান ভ্রুটা উঁচিয়ে অত্যন্ত শান্ত, পশ অথচ মারাত্মক ডোমিনেটিং গলায় জিজ্ঞেস করল, আই হ্যাভ আ ডাউট, প্রেমঘ। ইত্তিকের হাবভাব দেখে অরা ভ্রু কুঁচকে বলল, কি? ইত্তিক ন্যূনতম ভনিতা না করেই তারা গলায় শুধাল, এই মাঝরাতে তুই কি কোনোভাবে আমায় সিডিউস করার জন্য এসব নাটক করছিস? ঠিকমতো শাড়ি পরতে পারিস না তো পরতে কে বলেছে তোকে, হ্যাঁ? ইউ আর জাস্ট টেস্টিং মাই পেশেন্স, বেয়াদ্দপ। এই মাঝরাতে তুই কি কোনোভাবে আমায় সিডিউস করার জন্য এসব নাটক করছিস? ঠিকমতো শাড়ি পরতে পারিস না তো পরতে কে বলেছে তোকে, হ্যাঁ? ইউ আর জাস্ট টেস্টিং মাই পেশেন্স, বেয়াদ্দপ। ইত্তিকের মুখ থেকে এমন অদ্ভুত আর উগ্র অপবাদ শুনে অরা তীব্র বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই লোক বলে কি? সে এখানে শাড়ি সামলাতে না পেরে এক প্রকার কান্না করতে করতে সাহায্য চাইতে এসেছে, আর এই উন্মাদ এখানেও উল্টাপাল্টা নোংরা জিনিস ভেবে বসে আছে। অরার আগে আর অভিমানে ফুঁসে উঠে বলল, আপনার মাথায় সারাক্ষণ ওসব নোংরা চিন্তা ছাড়া আর কিছু ঘোরে না, তাই না? যান, আপনাকে আর সাহায্য করতে হবে না। আমি নিজেই করে নিচ্ছি। অরা রাগ দেখিয়ে নিজের হাত দিয়ে শাড়িটা টানতে যেতেই ঋত্বিক এক ধমকে তার হাত দুটো সরিয়ে দিল। তার কণ্ঠস্বর আরও কড়া করে ব্যঙ্গ সুরে বলল, ডোন্ট মুভ, প্রেম আমার। জাস্ট স্টপ ইয়োর নাখরা। ইত্তিক আর কোনো রিস্ক নিল না। সে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে দ্রুত একটা সেফটিপিন এনে অত্যন্ত নিখুঁত ও সাবধানী হাতে শাড়ির কুচিগুলোকে একসাথে গেঁথে অরার তলপেটের ঠিক নিচে ভালোমতো আটকে দিল। পিনটা লাগানোর সময় তার হাতের উল্টো পিঠ অরার পেটের নরম চামড়ায় বারবার ঘষা খাচ্ছিল, যা অরাকে ভেতরে ভেতরে পুরো অবশ করে দিচ্ছিল। কাজটা শেষ হতেই ঋত্বিক সোজা হয়ে দাঁড়াল। কিন্তু তার চোখ থেকে সেই জান্তব চিলতে হাসিটা কমেনি। শাড়ি ঠিক করে দেওয়ার এই বড়সড় অ্যাডভান্টেজ সে এত সহজে ছেড়ে দেবে, তেমন মানুষ তো সে নয়। ইত্তিক উঠে দাঁড়িয়ে অরার একদম গা ঘেঁষে তার কানের লতির কাছে নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে অত্যন্ত বিকৃত এক কাজের জন্য আবেদন করার সুরে ফিসফিসাল। তবে তার কথার ধরন ছিল সম্পূর্ণ ডাবমিনিং এ ভরপুর। অরা হিত্তিকের সেই অত্যন্ত গোপন আর বাজে ইঙ্গিতটা বুঝতে পেরেই লজ্জায় আর বিস্ময়ে চোখমুখ কুঁচকে ফেল। সে এক প্রকার ছিহ ছিহ করে উঠে চট করে ঋত্বিকের খাঁচা থেকে পালিয়ে যাওয়ার জন্য এক কদম পেছনে বাড়াল। কিন্তু ঋত্বিক সানালের সাম্রাজ্য থেকে পালানো কি এতই সহজ? অরা 1 ইঞ্চি সরার আগেই ঋত্বিক বিদ্যুৎ গতিতে নিজের শক্ত, রক্তাক্ত হাতটা বাড়িয়ে অরার সরু কোমরে এক হেঁচকা টান মারল। আহ, হিতি! অরা সামলাতে না পেরে ছিটকে এসে সোজা বসল সোফায় বসা হিত্তিকের শক্ত উরুর উপর। হিত্তিকের 2 বাহু মুহূর্তের মধ্যে অরার কোমর আর পিঠ জড়িয়ে ধরে তাকে নিজের সাথে একদম লক করে ফেল। হিত্তিক অরার ঘাড়ের নরম চামড়ায় নিজের মুখটা সম্পূর্ণ গুজে দিল। তার তপ্ত ও কড়া নিঃশ্বাসের স্পর্শে অরার পুরো মেরুদণ্ড বেয়ে এক তীব্র শিহরণ নেমে গেল। সে চোখমুখ খিচে ঋত্বিকের টি-শার্টের কলারটা খামচে ধরল। ঋত্বিক তার কানের লতিটা দাঁত দিয়ে আলতো চেপে ধরে হাস্কি টোনে আবারও জিজ্ঞেস করল, সো হোয়াটস ইয়োর আনসার, বেবি? করবি এটা আমার জন্য? উহু, না বলার অপশন কিন্তু আমি তোকে দিইনি গিয়ে। অরা শুরুতে তীব্র লজ্জায় নিজের মুখটা লুকিয়ে মাথা নেড়ে না বলতে চাইল।
এই লোকের উগ্র আবদার মেটানো তার মতো মেয়ের পক্ষে অসম্ভব। কিন্তু হৃত্বিকের ক্ষিপ্র হাতের পেশন আর তার চোখের সেই উন্মাদের মতো ভালোবাসা দেখে ওরা পরক্ষণেই আর না করতে পারল না। সে বাধ্য মেয়ের মতো নিচু স্বরে কাঁপানো গলায় রাজি হয়ে গেল। ওরা রাজি হতেই হৃত্বিকের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা ক্রূর হাসি ফুটে উঠল। সে ওরার ঠোঁটের একদম কাছাকাছি নিজের মুখটা এনে হাসকি টোনে ফিসফিস করে বলল, গুড গার্ল। কিন্তু মাথায় রাখিস, মাঝপথে যদি তোর শ্বাস আটকে যায় সেই দায়ভার কিন্তু সম্পূর্ণ তোর। আই ওয়ান্ট স্টপ দেন, বেবি গু। হৃত্বিকের চূড়ান্ত ইঙ্গিতপূর্ণ কথা শুনে ওরা লজ্জায় নিজের সমস্ত চেতনা হারানোর উপক্রম হল। সে আর চোখ মেলার সাহস পেল না, শুধু হৃত্বিকের সেই বলিষ্ঠ বুকের মাঝে নিজেকে আরও গভীরে সঁপে দিল। লিভিং রুমের সেই আলোধারী আবহে হৃত্বিক এখন সোফায় রাজকীয় ভঙ্গিতে গা ছড়িয়ে বসে আছে। তার দুহাত সোফার দুই পাশে ছড়ানো, চওড়া বুকটা দ্রুত ওঠানামা করছে। তার তীক্ষ্ণ চোখমুখে এক অদ্ভুত, আদিম তৃপ্তির গা আভাস ফুটে উঠেছে, আর ঠোঁটের কোণে লেগে আছে সেই চেনা চরম তির্যক, ক্রূর হাসি। অন্যদিকে তার ঠিক মুখোমুখি হয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে ওরা। বেচারির পুরো শরীর তখনও থরথর করে কাঁপছে, এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো মুখের উপর লেপ্টে আছে। গোছানো শাড়িটাও এলোমেলো হয়ে গেছে। সে নিজের এক হাত দিয়ে সোফার কোণটা শক্ত করে আঁকড়ে ধরে অনবরত বুক ভরে হাঁপাচ্ছে। কিছুক্ষণ পূর্বে হৃত্বিক তাকে দিয়ে যে অদ্ভুত আর উগ্র কাজটি করিয়েছে, তার আকস্মিকতায় সে রীতিমতো হতভম্ব, স্তব্ধ। লজ্জায় আর অপমানে তার মাথাটা অনবরত ঘুরছে, আর প্রতি মুহূর্তে এক তীব্র অস্বস্তিতে গা গুলিয়ে উঠছে তার। বিষাক্ত কোনো মাদক যেন এক নিমেষে তার পুরো অস্তিত্বকে অবশ করে দিয়েছে। ওরার এই চরম করুণ আর বিপর্যস্ত অবস্থা দেখে হৃত্বিক এক ঝিলিক কৌতুকী, নিষ্ঠুর ভঙ্গিতে হাসল। তার সেই জান্তব হাসি দেখে ওরা ভেতরের সমস্ত লজ্জা ভুলে কিছুটা ক্ষিপ্ত, অথচ অত্যন্ত করুণ গলায় চোখ রাঙিয়ে বলে উঠল, শয়তান! একটা আস্ত শয়তান আপনি! ওরার মুখে এমন চিলতে ধমক শুনে হৃত্বিকের ঠোঁটের কোণের হাসিটা আরও চড়া হল। সে সোফা থেকে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল। নিজের লম্বা, বলিষ্ঠ আঙুল দিয়ে ওরার ফর্সা চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে তার গভীর চোখের দিকে তাকিয়ে এক চোখ টিপে হাসকি টোনে বলল, আগেই বলেছিলাম বেবি, জিনিসটা একটু বড় আর মারাত্মক। সহ্য করা সবার কম্য নয় গি। বলেই সে আবারও কিছুটা ভনিতা করে আওড়াল, মাঝপথে তো তুই দমই আটকে ফেলছিলি, প্রেম। বাট আই মাস্ট সে ইউ ডিড আ গ্রেট জব উ। হৃত্বিকের এমন চরম লজ্জাহীন আর তেছরা কথা শুনে ওরা নিজের মুখটা দুই হাতে ঢেকে নিতে চাইল। এই পুরুষটার ডিকশনারিতে লজ্জা নামক কোনো শব্দ বোধহয় সৃষ্টিকর্তা রাখেননি। ওরা কাপা কাপা গলায় ক্রোধ নিয়ে বিড়বিড় করল, বেহায়া পুরুষ, সময় থাকতে শুধরে যান উ। কার জন্য শুধরে যাব? তোর জন্য? তুই কাছে থাকলে তো আমার হুশই ঠিক থাকে না। সেখানে শুধরে যাওয়া তো বহু দূরের কথা গু। ওরা কিছুটা চোখ রাঙাল। মনে মনে ভাবল, এই একটামাত্র মানুষ যে পুরো দুনিয়ার সামনে এক, আর ঠিক তার সামনেই আরেক। কতবর বহুরূপী এই মানুষ ভাবতেই তার অবাক লাগে। এদিকে ঋত্বিক হঠাৎ ওরার এলোমেলো রূপটা আরেকটু ভালোমতো পরখ করে নিয়ে আচমকা ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করল, মাই পার্পেল। তার ক্ষীণ কণ্ঠস্বর কানে যেতেই ওরা ভ্রুকুটি করে তার দিকে তাকাল। ততক্ষণে ঋত্বিক আচমকা ওরার দিকে ঝুঁকে হঠাৎ তার কোমরে দুহাত চেপে এক মুহূর্তের মাঝেই ওরাকে বসা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে সোজা নিজের উরুর উপর বসিয়ে দিল। সে ওরার মুখটাকে প্রচণ্ড আলতোভাবে হাতের সাহায্য আগলে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগল। ওরার চোখ, ওরা চুল, ওরা ঠোঁট, গাল বা গলা সবকিছুই সে অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টিতে দেখতে থাকল। অন্যদিকে ওরা বুঝতে পারছে না হুট করে ঋত্বিক এমন আচরণ কেন করছে। একটু আগেও তো লোকটা কেমন বন্য আচরণ করছিল, তবে এখন হঠাৎ তার কি হল? বন্যতার চেয়ে ঋত্বিকের এই অদ্ভুত আচরণ তাকে অজানা এক কারণে খুব অস্বস্তি দিচ্ছে। ওরা আমতা আমতা করে ডাকল, হিত্ত। ওরার ডাক শোনার সাথে সাথে ঋত্বিক তার ঠোঁটের কাছে ঠোঁট এনে বিড়বিড় করল, বউ। এই প্রথমবার হয়তো সে হৃত্বিকের মুখে বউ ডাকটা শুনল। অথচ মনে হচ্ছে বহুবছর আগেও কেউ ঠিক এভাবেই তাকে বউ বলে ডাকত। কি অদ্ভুত, কিসব চিন্তাভাবনা করছে সে। ওরা শুষ্ক ঢোক গিল। ততক্ষণে ঋত্বিক দুহাতে তার কোমরপিঠ জড়িয়ে নিজেকে আরও কাছে টেনে নিল। ওরার গলার ভাঁজে মুখ ডুবিয়ে বেশ কয়েকটা চুমু খেতে খেতে আবারও হাসকিস্বরে ফিসফিস করে বলল, বউ, আমার বউ, আমার স্ট্রবেরি, আমার প্রেম, আমার জান, প্রেম আমার। বারবার একই সব নাম ধরে ডাকতে লাগল সে।
ওরাও আর নিজেকে তার এইসব পাগলামি থেকে সামলাতে পারল না। উল্টো কেন যেন মেয়েটা ভয় পেল হৃত্বিকের এই অদ্ভুতপূর্বক আচরণে। ওরা হৃত্বিককে থামাতে তার কাঁধঘাড় জড়িয়ে কাপা কাপা গলায় বলল, কি করছেন হৃত্বিক? আপনি ঠিক আছেন তো? হৃত্বিক না থেমে পাগলামির গতি আরেকটুখানি বাড়িয়ে ফিসফিস করে বলতে লাগল, হুশ আর ধরে রাখতে পারলাম কই? আবারও হুশ উড়িয়ে দিয়েছিস আমার গু। এবার হৃত্বিকের কণ্ঠস্বর আচমকা আগের মতোই গম্ভীর শোনাল। ওরা বুঝতে পারে না মাঝে মধ্যে এই লোকটার হয়ে যায় কি। ততক্ষণে হৃত্বিক তার কানের কাছে আরেকটা আবদার করে বসল, ট্রাস্ট মি পার্পেল, তোকে আজ মারাত্মক লাগছে। আমার জন্য তুই প্রতিদিন এভাবে সাজবি, ওকে? আমি না হয় তোর সব সাজ নিজের হাতে নষ্ট করব। ওরা বুঝে গিয়েছে হৃত্বিক শেষেমেশে কিসের আবদার করতে চাচ্ছে। এই লোক সারা জীবনেরও শুধরাবে না, হয়তো একটু আগেই বলল শরীরের অবস্থা ভালো না তাই শাড়ি না পরতে, অথচ সেই লোকই এখন তার শাড়িসাজ সব নষ্ট করার পায়তারা করছে। অথচ দেখছেও না তার নিজের শরীরের এখন কি হাল। এলোমেলো চুলঘেরা মাথায় এখনও ধবধবে সাদা ব্যান্ডেজ বাঁধা, হাত পায়ে সব জায়গায় ব্যান্ডেজ। এরপরও এই লোকের পাগলামি কমে না। তার ভুল হয়েছে মাঝরাতে শাড়ি পরতে চাওয়া, কিন্তু এখন তো যেভাবেই হোক হৃত্বিককে থামাতে হবে। ওরা কাপা কাপা গলায় শুধাল, দেখুন হেত্ত, এই সময় পাগলামি করবেন না, আপনার এখন রেস্টের প্রয়োজন। এরপরও আমি অলরেডি আপনার একটা আবদার। ওরা বলতে বলতেই থেমে গেল। অদ্ভুতভাবে সংকোচে কেসে উঠল। হৃত্বিক একগাল বাঁকা হেসে বলল, কি প্রেম? আবার করবি? তোরই তো বর, চাইলে করতেই পারিস, আমি কিন্তু কিছু মনে করব না গে। ওরা হৃত্বিকের দীর্বনের চোখ দুটোর দিকে চোখ মিলিয়ে চাপা গলায় চেঁচাল, আহ হৃত্বিক, চুপ করুন খ। হৃত্বিক শুষ্ক মুচকি হাসল। ওরার হ্যাজেল চোখ দুটোর সাথে নিজের দ্বিবর্ণের চোখ দুটো মিলিয়ে ঘোরলাগা হাসকিস্বরে বলল, জানিস প্রেম, আমার জীবনের সবচেয়ে বড় নেশাটা হলি তুই। তোর ওই মায়াবী হ্যাজেল চোখ দুটোর যে সম্মোহন, তার অতলেই আমি অবলীলায় কাটিয়ে দিতে পারি পুরো এক আস্ত জীবনগু। তাদের মধ্যকার কথোপকথন যখন ক্রমশ আরও গভীর হচ্ছিল, ঠিক তখনই পুরো ক্যাসেলকে কাঁপিয়ে দিয়ে তীব্র আওয়াজে বেজে উঠল সদর দরজার কলিংবেল। ঝড়ের রাতের সেই নিস্তব্ধতায় হুট করে কলিংবেলের তীক্ষ্ণ আওয়াজটা হতেই হৃত্বিকের সমস্ত ধ্যান এক সেকেন্ডে টুটে গেল। ওরার চিবুক থেকে তার হাতটা সরে এল, চোখের মণি দুটো এক লহমায় হয়ে উঠল অত্যন্ত ক্ষুরধার ও গম্ভীর। সে ঘড়ির দিকে তাকাল, রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই। এত রাতে ক্যাসেলের দরজায় কে আসতে পারে? হৃত্বিকের মগজে দ্রুত চিন্তা খেলে গেল। মিনসা তো আজ সন্ধ্যায়ও তাকে মেসেজ করে জানিয়েছিল যে তার কাজ শেষ করে ফিরতে বোধহয় কাল দুপুর গড়িয়ে যাবে। তবে এত রাতে কে আসতে পারে? শান কিংবা ইজাজ? ওরা তো মিনসা ছাড়া এ বাড়িতে পাও রাখতে চায় না কেবল তার ভয়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দুজনেই আর এক মুহূর্ত দেরি করল না। ওরা তাড়াহুড়ো করে হৃত্বিকের উরু থেকে উঠে দাঁড়িয়ে নিজের গায়ের সেই শিফন শাড়িটা কোনোমতে টেনেটুনে সোজা করে নিল। এত দ্রুত শাড়ি চেঞ্জ করে অন্য কোনো ড্রেস পরার মতো মানসিক অবস্থা বা সুযোগ কোনোটিই তার ছিল না। হৃত্বিকও নিজের টি-শার্টটা টেনে সোজা করে ধীর কিন্তু সতর্ক পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এল, আর ওরা এক প্রকার ভয়ে ও আড়ষ্টতায় তার ঠিক পেছনে গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। হৃত্বিক ক্যাসেলে ঢোকার মূল দরজাটা এক নিমিষেই খুলতেই পেছনের আলোয় দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে ওরা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। দরজার ওপাশে হাসিমুখে দাঁড়িয়ে আছে মিনসা আপু। কিন্তু ওরা স্তব্ধ মিনসাকে দেখে হয়নি, বরং মিনসার ঠিক পাশে এক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা সেই দীর্ঘদেহী ক্যাজুয়াল ড্রেসে সুপুরুষ আর্মি অফিসার ইউশান ওয়াইরকে দেখে ওরার পায়ের তলার মাটি যেন সরে গেল। তার চোখ দুটো বিস্ময়ে চরকগাছ হয়ে উঠল। এই গম্ভীরমুখ তীক্ষ্ণ চোখের আর্মি অফিসার এখানে, এই ক্যাসেলের দোরগোড়ায় এত রাতে কি করছে? এদিকে দরজার উপাশে দাঁড়িয়ে মিনসাও ঘরের ভেতরের দৃশ্য দেখে সমানভাবে বিস্মিত ও ধাক্কা খেয়েছে। ঘরের আবছা আলোয় সে স্পষ্ট দেখতে পাচ্ছে, ওরা অত্যন্ত অগোছালো অবস্থায় একটা গা বেগুনি রঙের শাড়ি জড়িয়ে হৃত্বিকের গা ঘেঁষে তার বাহুর নিচে প্রায় লেপ্টে দাঁড়িয়ে আছে। ওরা তো বেশ কয়েকদিন আগেই নিউইয়র্কে নিজের ফ্যামিলির কাছে ফিরে গিয়েছিল, তবে এত রাতে এই ক্যাসেলের ভেতর হৃত্বিকের সাথে সে কি করছে? চারপাশের এই চরম স্তব্ধতার মাঝে ইউশানের তীক্ষ্ণ চোখ দুটো ওরার উপর গিয়ে থমকাল। সে ওরাকে এই রূপে, এই জায়গায় দেখে নিজের ভেতরের তীব্র কৌতূহল আর চেপে রাখতে পারল না। এক কদম এগিয়ে এসে বেশ অবাক করা ও গম্ভীর গলায় বলেই ফেল, অরোরা, তুমি এখানে কি করছ? তুমি তো পড়াশোনার জন্য
বলতে বলতেই ইউশানের কথা আচমকা মাঝপথে থেমে গেল, সে নিজেও হিসেবটা ঠিক মেলাতে পারল না। এই মেয়ে তো রাগারাগি করে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলসে এলো পড়াশোনা, নিজের যোগ্যতায় কর্ম করে খাবে, এসব কথা বলে, অথচ এখানে এতরাতে এই লোকটার সাথে সে কী করছে? ততক্ষণে ওরাও নিজের চরম বিস্ময় আর ঘোর সামলাতে না পেরে অত্যন্ত নিচু স্বরে, ঠোঁট কাঁপিয়ে বিড়বিড় করে উঠল। অফিসার ইউশান! আপনি অপ্রত্যাশিতভাবে মায়ের সেই পছন্দকরা আর্মি অফিসারকে মিনশা আপুর সাথে দেখে ওরা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। এদিকে ওরার সেই ক্ষীণের চেয়েও ক্ষীণ কণ্ঠস্বর বাইরের কারও কান অবধি পৌঁছাল না ঠিকই, কিন্তু তার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা হৃতিকের কান এড়াতে পারল না। নিজের বিবাহিতা স্ত্রীর মুখে অন্য একটা পুরুষের নাম, তাও আবার এত গভীর চেনা পরিচিতির টোনে শুনে হৃতিকের নীলবাদামি চোখের মণি দুটো এক সেকেন্ডে কুচকুচে অন্ধকার হয়ে গেল। তার ডান ভ্রুটা বিপজ্জনকভাবে উঁচুতে উঠে গেল, আর চোয়ালের পেশিগুলো আচমকা আক্রোশে শক্ত হয়ে পিষে গেল। ততক্ষণে মিনশা ভ্রু দুটো কুঁচকে ওরা এবং ইউশান দুজনের উদ্দেশ্যেই জিজ্ঞেস করে ফেল, তোমরা দুজন কি পূর্বপরিচিত নাকি? আর এমনিতেও ওরা তুমি এত রাতে এই ফাঁকা বাড়িতে হৃতিকের সাথে কি করছ? গল্প ভালো না লাগলে জানাবেন, এটা তাড়াতাড়ি রহস্যগুলো এনে শেষ করে দিয়ে নতুন গল্প আনব। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।